অর্পার লেখাপড়া তো শেষ, এবার রিফাত আর অর্পার বিয়েটা দিয়ে দিলে কেমন হয়? সেটা তো ঠিক আছে, কিন্তু অর্পা মাস্টার্স পাশ করেছে আর রিফাত এসএসসি ফেল। অর্পা কি রাজি হবে রিফাতকে বিয়ে করতে? দুজনের সাথে কথা বলতো তো, সমস্যা নেই, কথা বলে দেখি কি বলে। তাহলে ওদের দুজনকে ডাকো, ওদের সামনেই কথা বলা ভালো হবে। রুমে বসে আছি, হাতে রিফাতের একটা ছবি। রিফাত সম্পর্কে আমার মামাতো ভাই। আমি ছোট থেকেই মামার বাসায় থাকি। আমি যখন ক্লাস 5-এ পড়ি, একটা রোড অ্যাক্সিডেন্টে আব্বু আম্মু মারা যায়। তারপর মামা আমাকে সাথে করে নিয়ে আসে, সেই থেকেই এখানে আছি। সত্যি কথা বলতে মামা মামি কখনো আমাকে আব্বু আম্মুর অভাব বুঝতে দেয়নি। আর 3 বছর আগে রিফাত আমাকে প্রপোজ করে। আমিও আগে থেকে ওকে ভালোবাসতাম, তাই সাথে সাথেই হ্যাঁ করে দেই। কিছুদিন আগে মাস্টার্সের রেজাল্ট দিয়েছে, খুব ভালোভাবেই পাশ করি। রিফাত খুব ভালো স্টুডেন্ট ছিল, বাট এসএসসি পরীক্ষায় কি করে ফেল করেছে বুঝতে পারিনি। এরপর বলেছি অনেকবার আবার পরীক্ষা দেবার জন্য, কিন্তু ও দেবে না, তাই আর কেউ কিছু বলেনি। হঠাৎ মামার ডাক শুনে নিচে এসে দেখি মামা মামি বসে আছে, পাশেই রিফাত বসে আছে। হঠাৎ আমাদের ডাকলে কেন আব্বু? অর্পা, মা আয়, আমার পাশে বস, তোদের দুজনের সাথে কথা আছে। মামা বলো। আমি মামার পাশে বসতে বসতে কথাটা বলি। দেখ মা, তোকে আমরা জোর করব না, আমাদের কথা শুনে যদি তুই রাজি না থাকিস আমাকে বলতে পারিস, সমস্যা নেই। মামা এমন করে বলছো কেন? কি হয়েছে বলো না। আমি আর তোর মামি তোর আর রিফাতের বিয়েটা এবার দিতে দিতে চাই না। দেখ, তুই যদি রাজি না থাকিস আমরা তোকে জোর করব না। আমার কোনো সমস্যা নেই মামা, আমিও রিফাত ভাইকে পছন্দ করি। আরে বাহ, আমার মতামত আছে কিনা সেটা জিজ্ঞেস না করেই আমার বিয়ে ঠিক করে ফেলেছো। আমি ওকে বিয়ে করতে পারবো না, আমার ওকে পছন্দ না। বিয়ে করতে পারবি না মানে? রিফাত, সে ছোট থেকে আমাদের কথার অবাধ্য হয়েছিস, কিছু বলিনি আমরা তোকে। নিজের যখন যা ইচ্ছে হয়েছে তাই করেছিস। যেখানে অর্পার তোকে বিয়ে করতে আপত্তি থাকার কথা, ওর রাজি তোর মতো একটা বাউন্ডুলে ছেলেকে বিয়ে করতে, আর তুই সেখানে রাজি কেন হবি না? আমার ওকে পছন্দ না, আর ছোট থেকে আমার কোনো চাওয়া পাওয়া পূরণ করেছো তোমরা। আমি বাউন্ডুলে হয়েছি তোমাদের জন্যই। যে ভালোবাসা তোমাদের থেকে আমার পাওয়ার কথা, সে ভালোবাসা তোমরা ওকে দিয়েছো। কখনো জিজ্ঞেস করেছো আমার ক্লাস কেমন চলছে, সব কিছু বুঝতে পেরেছি কিনা, কোনো সমস্যা হচ্ছে কিনা পড়তে? ও যদি কিছু নাও বলতো, তারপরে ওর পাশে বসে ওকে পড়িয়েছো। বাবা মায়ের কোনো দায়িত্ব তোমরা পালন করেছো বলতে পারো? এই পৃথিবীতে আমি তোমাদের তিনজনকে ঘৃণা করি। একটা মানুষ কাউকে যতটা ভালোবাসলে হাসি মুখে নিজের জীবনটা দিতে পারে, আমি তার চেয়ে 1000 গুণ তোমাদের ঘৃণা করি। কথা বলে এই রিফাত ভাই চলে যায়। আমরা সবাই মাথায় হাত রেখে বসে আছি। রিফাত আমাকে এতটাই ঘৃণা করে, কিন্তু ও তো আমাকে ভালোবাসে। আমি মামা মামির দিকে একবার তাকিয়ে উঠে রিফাত ভাইয়ের রুমে চলে আসি। এসে দেখি বেডে বসে চোখের পানি ফেলছে। রিফাত, তুমি না আমাকে ভালোবাসো? তাহলে একটু আগে মামা মামির সামনে এসব কি বললে? ভালোবাসি তাও তোকে? আমি তোকে ঘৃণা করি। আর এতদিন তোর সাথে শুধু ভালোবাসার অভিনয় করে গেছি। ছোট থেকে আমার সব কিছু তুই কেড়ে নিয়েছিস, তারই প্রতিশোধ নিতে। তোর বাপ মা মরার পর তোকে আমার আব্বু আম্মু আমাদের বাসায় নিয়ে আসলো, আর তুই তাদেরকে আমার থেকে কেড়ে নিলি। যখন সব কিছু তুই আমার থেকে কেড়ে নিলি, তখনই আমি ঠিক করি তোর থেকে আমি এর প্রতিশোধ নেবই। আমি সবসময় ক্লাসের ফার্স্ট বয় ছিলাম, কিন্তু যখন আমার থেকে বেশি আব্বু আম্মু তোকে ভালোবাসতো, এসব দেখার পর লেখাপড়া ছেড়ে দিতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। আর তাই ইচ্ছে করে ফেল করেছি। তুই আমার জীবনের অভিশাপ। আমি তোকে ভালোবাসি না, ঘৃণা করি তোকে। এতটাই যদি ঘৃণা করো, তাহলে ভালোবাসি বলে কেন বুকে টেনে নিয়েছিলে? কেন বলেছিলে সারা জীবন আমার হাত ধরে আমার পাশে থাকবে? তোর জন্য আমি যা যা হারিয়েছি তার প্রতিশোধের জন্য। ছোটবেলা থেকে তোকে আমার ফ্রেন্ড মনে করতাম। বাকি ফুফাতো বোনের সাথে আমার যত রানার সম্পর্ক ছিল, তার চেয়ে বেশি তোর সাথে ছিল। তোর যে কোনো সমস্যা হলে আমি ফুফা ফুফির কাছে বলেছি, আর সেই তুই আমার সুখ কেড়ে নিয়েছিস। এত সহজে আমি তোকে ছেড়ে দিতাম? আমি কখনো মামা মামিকে বলিনি আমাকে তোমার থেকে বেশি ভালোবাসতে। কখনো বলিনি তোমার থেকে বেশি যত্ন নিতে। আমার এখানে কি অপরাধ বলো? তোর অপরাধ, তুই আমাদের বাসায় এসেছিলি তোর আব্বু আম্মুর মৃত্যুতে নিজের ন্যাকা কান্না করে আমার আব্বু আম্মুর কাছে নিজেকে আপন করে তোলা। এখন তুই আমার রুম থেকে যা, তোকে আমার সহ্য হচ্ছে না। আর 1 সেকেন্ডও এখানে থাকলে আমি তোকে খুন করে ফেলবো। তবে তাই করো। আমি তোমার ঘৃণার পাত্রী হয়ে বাঁচতে চাই না। মেরে ফেলো আমাকে। তোর এই নাটক অন্য কাউকে দেখা।
বলে আমি অর্পার হাত ধরে আমার রুম থেকে বের করে দিয়ে দরজা বন্ধ করে দেই। অনেক সহ্য করেছি তোকে, এখন সময় এসেছে আমার। আমি আব্বু আম্মুর ভালোবাসা না পেয়ে যে কষ্ট পেয়েছি, এখন থেকে তুই সেই কষ্ট বুঝবি। বেডে বসে লাউড স্পিকারে ফুল সাউন্ড দিয়ে গান শুনতে থাকি। আমি রিফাত ভাইদের দরজার সামনে বসেই কান্না করছি। যাকে নিজের জীবনের সবটা দিয়ে ভালোবাসলাম সেই আমাকে ঠকালো। হঠাৎ কাঁধে কারো হাতের স্পর্শ পেতেই উপরের দিকে তাকিয়ে দেখি মামি আমাকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করছি। মামি আমাকে পিঠে হাত বুলাতে বুলাতে বলে, কার জন্য নিজের চোখের পানি নষ্ট করছিস মা, যে তোকে বুঝতে পারেনি? কেন তোমরা রিফাত ভাইকে ভালোবাসলে না মামি? কেন ওর যত্ন তোমরা নিলে না? আমাকে এখানে নিয়ে আসায় আজ তোমাদেরও কত কথা শুনতে হলো। আমি সত্যি একটা অপয়া, আমার জন্য সবাই শুধু কষ্টই পায়। একদম চুপ, আর কখনো নিজেকে অপয়া বলবি না। তুমি আমার লক্ষ্মী মামনি। তুই এই বাসায় আসার পর থেকে আমরা কতটা খুশিতে আছি। তুই চিন্তা করিস না মা, সব ঠিক হয়ে যাবে, দেখিস। অনেক কান্না করা হয়েছে, এবার চোখের পানি মুছে রুমে গিয়ে রেস্ট কর। বলেই মামি আমার চোখের পানি মুছে দিয়ে কপালে চুমু দেয়। আমাকে রুমে নিয়ে এসে বিছানায় শুইয়ে দিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। কান্না করায় খুব ক্লান্ত লাগছে, মুহূর্তেই ঘুমেরা এসে চোখে ভর করে। কিছু সময় গান শুনে বন্ধ করে শুয়ে শুয়ে সে ছোট্টবেলার কথাগুলো ভাবতে থাকি। আমি রিফাত, আব্বু আম্মুর আদরে একমাত্র সন্তান। আমার ফুবাফুবি একটা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। এরপর আব্বু আম্মু অর্পাকে আমাদের বাসায় নিয়ে আসে। অর্পা আমার খেলার সাথী, কিন্তু ধীরে ধীরে সেই অর্পাই হয়ে ওঠে আমার জীবনের সবচেয়ে বড় শত্রু। একদিন বিকেলে হল রুমে বসে আছি, আমি আর অর্পা আর আম্মু। আব্বু হাতে আমাদের জন্য কিছু খেলনা নিয়ে আসে। ব্ল্যাক রংটা আমার খুবই প্রিয়। আব্বু ব্ল্যাক রঙের খেলনা এনে আমার হাতে দিলে অর্পা বলে, মামা আমি এগুলো নিব না, রিফাত ভাইয়ের গুলো কত সুন্দর, আমি ওইগুলো নিব। রিফাত, অর্পাকে এগুলো দিয়ে দাও, আর তুমি ওগুলো নাও। না এগুলো আমার, আমি কেন ওকে দিব? আচ্ছা আব্বু, আমি তোমার জন্য কাল নিয়ে আসবো। এখন এগুলো তুমি অর্পাকে দিয়ে দাও। না আমি দেব না, এগুলো আমার। রিফাত, বলেছিলা দিতে ওকে? রিফাত ভাই রেগে মেগে সবকিছু আমাকে দিয়ে চলে যায়। পেছন থেকে মামা মামি ডাকলেও শুনে না। আমি খেলনা নিয়ে খেলতে থাকি। রাতে খাবার টেবিলে বসেছি সবাই একসাথে। মামি আমাকে খাইয়ে দিচ্ছে, রিফাত ভাই না খেয়ে বসে আছে। কিরে, তুই খাচ্ছিস না কেন? আমি অর্পাকে খাইয়ে দিচ্ছি, দেখছিস না? চুপচাপ খাবার খেয়ে নে। আমি খাবো না বলেই উঠে চলে যায়। রিফাত ভাইকে এখন কেমন অচেনা লাগে আমার কাছে, কিন্তু এই কিছুদিন আগেও আমার সাথে কত ভালো করে কথা বলতো, নিজের পছন্দের জিনিসগুলো থেকে আমাকে কিছু কিছু খেলনা দিত। আর এখন কেমন করে। সকালে ঘুম থেকে করে ফ্রেশ হয়ে আম্মুকে ডাকি, কিন্তু আম্মু আসছে না। আম্মু রুমে গিয়ে দেখি আম্মু অর্পাকে রেডি করে চুল বেঁধে দিচ্ছে। আম্মু আমাকে কখন স্কুল ড্রেস পরিয়ে দেবে? একটু পরে তুই স্কুল বাস চলে আসবে। রুমে গিয়ে নিজে রেডি হয়ে নে, আজকে অর্পার চুল বাঁধতে আর একটু সময় লাগবে। মন খারাপ করে রুমে চলে আসি। নিজের ড্রেস পরে বাসা থেকে বের হয়ে দাঁড়িয়ে আসি বাসের জন্য। একটু পর আম্মু অর্পাকে কোলে করে বাসার বাইরে নিয়ে চলে আসে। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। এই, তোর কি কখনো বুদ্ধি হবে না? না বলেই বাসা থেকে বের হয়ে গেলি কেন? বাস চলে আসবে তাই। একটু পর বাস চলে আসলে আমি আর অর্পা বাসে উঠে পাশাপাশি বসে পড়ি। বাস চলতে থাকে, আমি চুপচাপ বসে আছি নিচের দিকে তাকিয়ে। ভাইয়া, তোমার কিছু হয়েছে? না আমার কি হবে, চুপচাপ বসে থাক। তুমি না আমার খেলার সাথী, আমার সাথে এভাবে কেন কথা বলো? কিছু বললে আবার কান্না করতে করতে আম্মুর কাছে বিচার দিবে, তাই কিছু না বলে চুপচাপ বসে আছি। স্কুলের সামনে এসে বাস থামলে দুজনে স্কুল থেকে নেমে ক্লাসে চলে আসি। আমি আর অর্পা একই স্কুলে আর একই ক্লাসে পড়ি। রিফাত ভাইয়া ক্লাসের ফার্স্ট বয় বলে সকল ম্যাম আর স্যাররা ভাইয়াকে খুব আদর করে, এতে আমার খুব ভালো লাগে। 2টার সময় টিফিন দিলে সবাই বাইরে চলে যায় খাবার খেতে। মামি আমাকে খাবার দিয়ে দিয়েছে। রিফাত ভাই বসে আছে একা একা। আজ আসার সময় খাবার নিয়ে আসেনি ভাইয়া। আমি আমার টিফিন নিয়ে ভাইয়ার কাছে গিয়ে বলি, তুমি তো আজ টিফিন নিয়ে আসোনি, এখন কি খাবে? কিছুই খাবো না। তুই খাবার এনেছিস না, নিজের জায়গায় গিয়ে খা। আমি একা একা এত খাবার খাবো না, এসো দুজনে খেয়ে নেই। আমি খাবো না, তুই যা এখান থেকে। তুমি না আমাকে তোমার বন্ধু বলো, আর এখন বন্ধুর কথা শুনছো না? আব্বু আম্মু যেভাবে আমাকে ছেড়ে চলে গেছে, আমিও কিন্তু তোমাকে ছেড়ে চলে যাব।
ঠিক আছে, খাচ্ছি। অর্পা হি হি করে হাসতে থাকে। এরপর দুজনে টিফিন শেষ করে বাইরে এসে বাকি বন্ধুদের সাথে খেলতে থাকি। ক্লাসের সময় হলে ঘন্টা বাজতেই সবাই ক্লাসে চলে আসি। ক্লাস শেষ করে আবার স্কুল বাস করে বাসায় চলে আসি। নিজের রুমে গিয়ে নিজেই চেঞ্জ করে নিই। এখন থেকে নিজের কাজ নিজেকে করতে হবে, আমি কারো ওপর নির্ভর করব না। চেঞ্জ করে নিচে এসে দেখি আম্মু অর্পাকে খাইয়ে দিচ্ছে। আমারও আম্মুর হাতে খেতে ইচ্ছে করছে। একটা চেয়ারে বসে আম্মুকে বলি, আম্মু আমাকেও খাইয়ে দাও। প্লেটে খাবার বেড়ে রেখেছি, খেয়ে নে। হাসি খুশি মনটা মুহূর্তে খারাপ হয়ে গেল। খেতে ইচ্ছে করলো না, তাই না খেয়ে চলে আসতে গেলে আম্মু পেছন থেকে বলে, এই, তুই খাবার না খেয়ে চলে গেলি কেন? এখানে এসে খাবার শেষ কর। আমি খাবো না বলে আমি রুমে চলে আসি। দরজা বন্ধ করে শুয়ে থাকি। রাতে আমি আর অর্পা আমার রুমে বসে পড়ছি। আম্মু রুমে এসে অর্পাকে পড়া দেখিয়ে দিচ্ছে। আম্মু আমাকে এই অঙ্কটা বুঝিয়ে দিবে, আমি বুঝতে পারছি না। নিজে নিজে চেষ্টা করো, না পারলে পরে আমি দেখিয়ে দিব। রিফাত ভাইয়া, তুমি না ক্লাসের ফার্স্ট বয়, তুমি যদি বলো বুঝতে পারো না, তাহলে আমি কি বলবো? ওসব কিছু না, তোকে হিংসে করে। আমি তোকে পড়াচ্ছি, এটা থেকে হিংসে করছে। এটা কি আমার সেই আম্মু যে আমাকে এতটা ভালোবাসতো? সবকিছু তোর জন্য হয়েছে অর্পা। তুই যেদিন থেকে আমাদের বাসায় এসেছিস সেদিন থেকে আব্বু আম্মু আমাকে অবহেলা করছে। কি হয়েছে? তোমরা দুজন হাসছো, আর সাহেব মুখ কেমন করে রেখেছো কেন? রিফাত ভাইয়া আমাকে হিংসা করে তাই। আচ্ছা, তাই নাকি? কি রে রিফাত, তুই সত্যি অর্পাকে হিংসা করছিস? আচ্ছা, কি হয়েছে বলতো? মামি আমাকে পড়া দেখিয়ে দিচ্ছে তাই। আচ্ছা, এই কথা, ঠিক আছে, আয় আমি তোকে পড়া দেখিয়ে দিচ্ছি। কোনটা বুঝতে পারছিস না বল? আমি সব বুঝি আব্বু, তোমাদের কষ্ট করতে হবে না। বলে রিফাত ভাইয়া বই নিয়ে উঠে চলে যায়। মামি মার দিকে তাকিয়ে বলে, তোমার ছেলে দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছে। স্কুল থেকে এসে খাবার খাইয়ে দিতে বলল, আমি অর্পাকে খাইয়ে দিচ্ছি, তাই নিজের হাতে খেতে বলছি বলে উঠে চলে এসেছে, আবার এখনো তাই করলো। আচ্ছা বাদ দাও তো, ছোট মানুষ, বড় হলে ঠিক হয়ে যাবে। এখন থেকে শাসন করে না রাখলে বড় হলে আর কখনোই কথা শুনবে না। আমাদের ছেলে কখনো এমন হবে না। আচ্ছা, তুমি অর্পাকে পড়াও, আমার কিছু কাজ আছে। আমি অফিসের রুমে গেলাম। ছাদে এসে বই ফেলে দিয়ে আকাশের দিকে তাকিয়ে চোখের পানি ফেলছি। আমার সাথে কেন আব্বু আম্মু এমন করছে? আমি কি দোষ করেছি? এই অবহেলা পেতে পেতে কেটে যায় 1 বছর। বিকেলে বাসার বাইরে আমি আর অর্পা বল দিয়ে খেলছি। অর্পা হঠাৎ জোরে বল ছুঁড়ে মারে, আর বল গিয়ে পাশের বাসার জানালায় লাগে। কাছের জানালা হয় ভেঙে যায়। অর্পা আমার কাছে এসে বলে, ভাইয়া মামা মামিকে বলো না আমি ভেঙেছি, তাহলে আমাকে খুব বকবে। এর মধ্যে পাশের বাসার আন্টি এসে বকাঝকা করছে। আম্মু বাসার বাহিরে এসে সব শুনে, শুধু এটা জানে না অর্পা ভেঙেছে কাজ। আব্বু তখনই বাসায় আসে। তোমার ছেলে ওই বাসার কাজ ভেঙেছে, কত বকাঝকা করছে শুনো। মামা কিছু না বলে পাশের বাসার আন্টিকে কাচের টাকা দিয়ে রিফাত ভাইয়ার হাত ধরে টেনে বাসার ভেতরে নিয়ে আসে। কোমর থেকে বেল্ট খুলে ইচ্ছা মতো মারতে থাকে। আমি মাথা নিচু করে নীরবে চোখের পানি ফেলছি। আমার ভুলের জন্য এখন ভাইয়া মার খাচ্ছে। আমি চোখ বন্ধ করে আঘাত সহ্য করছি। আব্বুর এক একটা বেল্টের আঘাতে মনে হচ্ছে চামড়া ফেটে রক্ত বের হয়ে যাচ্ছে। মাথা নিচু করে নীরবে চোখের পানি ফেলছি। আম্মুর পাশে দাঁড়িয়ে আব্বুকে বাধা দেওয়ার চেষ্টাটুকুও করছে না। আব্বু কিছু সময় পর মারা বন্ধ করে বলে, দিন দিন বেয়াদবের সীমানা অতিরিক্ত করে যাচ্ছ। তোর জন্য আজ ওই মহিলা আমাদের কত কথা শুনিয়ে গেল। আজকের মারের কথা মনে রাখবি, এরপর এমন কিছু করার আগে। মনে রাখবে নাকি এসব? কাল সকাল থেকে আবার শুরু হয়ে যাবে। আমি অসহায় দৃষ্টিতে একবার আম্মুর দিকে আর আব্বুর দিকে তাকিয়ে রুমে চলে আসি। রুমে এসে শুতে গেলে শরীরটা জ্বলে উঠে, পুরো পিঠে জ্বালা করছে। উপর হয়ে শুয়ে পড়ি। রাত 10টা বেজে গেছে। ভাইয়ের রুমে যাওয়ার সাহস হচ্ছে না। নিচে বসে আছি। অর্পা, যা গিয়ে নবাবকে ডেকে নিয়ে আয় খাবারের জন্য। আমি মাথা নেড়ে হ্যাঁ বলে রিফাত ভাইয়ের রুমে এসে দেখি শুয়ে আছে। কাছে এসে ডাকছি কিন্তু কোনো সাড়া দিচ্ছে না। আমি হাত ধরে ডাকতে গেলে দেখি শরীর খুব গরম হয়ে আছে। আমি তাড়াতাড়ি গিয়ে মামিকে ডেকে আনি। আমি রিফাত ভাইয়ের কপালে হাত রেখে খুব জ্বর এসেছে। আমাকে একটা বালতিতে পানি করে নিয়ে আসতে বলে।
আমি পানি নিয়ে আসি। মামি রিফাত ভাইয়াকে ধরে বসিয়ে টি শার্ট খুলতেই আমি আর মামি আটকে উঠি। সারা শরীরে বেল্টের দাগ পড়ে আছে, চামড়া ফেটে রক্ত বের হয়ে আছে। মামা মামিকে ডেকে ডাক্তারকে কল করতে বলে। মামি ভাইয়াকে শুইয়ে দিয়ে মাথায় পানি দিতে গেলে ভাইয়া শোয়া থেকে উঠে বসে, আমাদের দিকে তাকিয়ে বলে, আমার কারো যত্ন লাগবে না। আমি মরে গেলেও কেউ আমার শরীরে হাত দেবে না। তোমরা যাও এখান থেকে। রিফাত বাবা, তোর শরীর অনেক জ্বর, এমন করে না। আমার এই অবস্থা তো তোমার স্বামী করেছে। কই, যখন আমাকে মারছিল তখন তো তোমার আমাকে ধরতে আসোনি। এখনও আমার কাউকে লাগবে না। আমি নিজের কাজ নিজে করতে শিখে গেছি, কাউকে লাগবে না আমার। আমার কথা শুনে আব্বু আম্মু মাথা নিচু করে আছে। কিছু সময় পর ডক্টর আসলে আমি তাকে তাড়িয়ে দেই। আব্বু আম্মু মন খারাপ করে আমার রুম থেকে চলে যেতে বাধ্য হয়। অর্পাও চলে যায়। আমি ওয়াশরুমে এসে কিছু সময় মাথায় পানি দেই। হেঁটে রুমে আসার শক্তিটুকুও পাচ্ছি না। হঠাৎ সেন্সলেস হয়ে ওয়াশরুমে পড়ে যাই। এখন কেমন লাগছে তোর বাবা? ভালো। তুই কেন এমন করিস বল? আমি কিছু করিনি, ভুল করে বল গিয়ে লেগেছে, ইচ্ছে করে মারিনি। অর্পা তো ওখানেই ছিল। বল ভাইয়া মারেনি মামি, আমার হাত ফসকে লেগেছে। আমি ভয় পেয়ে গিয়েছিলাম, তাই ভাইয়া বলেছে তোমাকে আমার কথা না বলতে। অর্পার কথা শুনে আব্বু আম্মু আমার দিকে অপরাধীর চোখে তাকিয়ে আছে। আম্মুর চোখে পানি টলমল করছে। আম্মু আমাকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে, কিন্তু আমি হাত ছড়িয়ে রেখেছি। আমি আর কখনো তোমাদের থেকে ভালোবাসা পাওয়ার জন্য তাকিয়ে থাকবো না। আমার কাউকে আর প্রয়োজন নেই। এভাবেই কেটে যায় আরও 5 বছর। গতকাল এসএসসি এক্সামের রেজাল্ট দিয়েছে। আমি সব সাবজেক্টে ফেল করেছি, আর অর্পা জিপিএ 5 পেয়েছে। আমি পাশ করব কি করে? আমি যে সকল পরীক্ষায় সাদা খাতা জমা দিয়েছি, আব্বু আম্মুর দুজনের স্বপ্ন অর্পাকে নিয়ে। আমার থেকে তারা কিছুই আশা করে না। আমি ভাবতেও লজ্জা করছে, তুই আমাদের ছেলে, যখন যা প্রয়োজন হয়েছে তাই দিয়েছি, তুই কিভাবে ফেল করতে পারলি? ফেল করবে না কি করবে? সারাদিন মোবাইল নিয়ে বসে থাকলে। এক্সামের আগের দিন রাতে মোবাইলে গেমস খেলে, ইচ্ছে করছে মোবাইলটা অছর দিয়ে ভেঙে ফেলি। আমি কি তোমাদের টাকা দিয়ে মোবাইল কিনেছি নাকি যে ভেঙে ফেলবে? টিউশনি করিয়ে টাকা জমিয়ে নিজের টাকা দিয়ে মোবাইল কিনেছি। আবার মুখে মুখে কথা বলে। মোবাইল নিজের টাকা দিয়ে কিনে নেতা হয়ে গেছে? কার টাকায় খাচ্ছ? আর এই যে পোশাক পরে আছো, কার টাকা দিয়ে? জন্মে দিয়েছো কেন তাহলে? যদি আমাকে খাওয়াতেই তোমাদের এতই সমস্যা হয়ে থাকে, তাহলে বলো, বাসা থেকে বের হয়ে যাচ্ছি। হ্যাঁ, কিছু হলেই তো এই কথা, বাসা থেকে বের হয়ে যাবে। বাদ দাও না মামি, আবার সামনের বার এক্সাম দিবে, তখন দেখবে পাশ করবে। আমি আর পড়বো না। তুই তোর মামা মামির স্বপ্ন, তোকে নিয়ে তাদের সকল স্বপ্ন, তুই পড়লেই হবে। আমি পড়বো আর কখন? বলেই বাসা থেকে বের হয়ে যাই। শুনলে তোমার ছেলের কথা, এখন এতটা বেয়াদব হয়ে গেছে, আমার একটা কথাও শুনে না। কিছু বললে মুখে মুখে তর্ক করে। আমার কথা শুনে মনে হয় শোনে। এলাকার বখাটে ছেলেদের সাথে মিশে ওদের মতোই হয়েছে। চায়ের দোকানে বসে সিগারেট খায় তোমার ছেলে। কোন পাপ যে করেছিলাম, এমন ছেলে আমাদের কপালে জুটেছে। বলেছিলাম ছোট থাকতেই শাসন করে রাখতে, শুনেছিলে আমার কথা? এখন সহ্য করো এসব। বাসা থেকে বের হয়ে বন্ধুদের সাথে পাড়ার মোড়ে চায়ের দোকানে বসে সিগারেট খাচ্ছি। বেশি কিছু সময় আড্ডা দিয়ে সিগারেট নিয়ে কেটে যায়। সন্ধ্যার কিছু সময় আগে উঠে বাসার দিকে হাঁটতে থাকি। হঠাৎ একটা মেয়ে দৌড়ে এসে আমার সামনে দাঁড়ায়। হাঁপাতে হাঁপাতে বলে, আশেপাশে কোনো মিষ্টির দোকান আছে? মিষ্টির জন্য এমন দৌড়াচ্ছেন? আসলে আমি লো সুগার পেশেন্ট, এখন সুগার ডাউন হয়ে গেছে, সাথে করে মেডিসিন নিয়ে আসিনি, তাই মিষ্টি জাতীয় কিছু খুব প্রয়োজন। আমি পকেট থেকে চকলেট বের করে দিয়ে জিজ্ঞেস করি, এটা চলবে কিনা? চলবে মানে? দৌড়বে বলেই আমি ছেলেটার হাত থেকে চকলেট নিয়ে দ্রুত খেয়ে ফেলি। এখন কিছুটা সুস্থ ফিল করছি। ছেলেটার দিকে তাকিয়ে দেখি আমার দিকেই তাকিয়ে আছে। আমি ছেলেটাকে বলি, কামিং সুন এভরিওয়ান টুমরো, টাটা। সরি, আপনাকে না দিয়েই খেয়ে ফেললাম। ইটস ওকে। এখন বেটার ফিল করছেন? অনেকটা। আপনার নামটাই তো জানা হলো না। আমি রিফাত। আর আপনি? আমি আশা। কিছুটা সামনেই আমার বাসা। এবার ইন্টারে অ্যাডমিট হব। আচ্ছা চলুন আপনাকে আপনার বাসায় পৌঁছে দিয়ে আসি। আমি একাই যেতে পারবো, আপনাকে আর কষ্ট দিতে চাই না। এখানে কষ্টের কিছু নেই, রাস্তাঘাটে অনেক বাজে ছেলেরা ঘোরাফেরা করে। চলুন তো, আমি আপনাকে বাসায় পৌঁছে দিচ্ছি। অতঃপর আশাকে নিয়ে হাঁটতে থাকি। টুকটাক কথা বলছি দুজন।
আচ্ছা, আপনাকে তো এর আগে কখনো এই এলাকায় দেখিনি। 3 দিন আগেই এখানে এসেছি। আব্বু পুলিশ অফিসার হওয়ায় প্রতি বছরই আমাদের এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হয়, আব্বুর ট্রান্সফারের জন্য আর কি। বুঝলাম। আচ্ছা, আমরা তো সমবয়সী, তুমি করে বলতে পারি না? একবার যখন দেখা হয়েছে আবার হবে, আর এক দেখাতেই এতটা আপন হওয়া ঠিক নয়। জানেন তো, যে জিনিস যত তাড়াতাড়ি পাওয়া যায় সেটা তত তাড়াতাড়ি আবার হারিয়েও যায়। আর দেরি করে পেলে কি হয় শুনি? হারানোর সম্ভাবনা খুব কম থাকে। আমার বাসায় চলে এসেছি। আচ্ছা, আপনার নাম্বারটা বা ফেসবুক আইডির নামটা কি জানতে পারি? ফেসবুক নাম আশা রহমান, একটা বিড়ালের ছবি দেওয়া। বলেই আশা হাসতে হাসতে চলে যায়। আবার সেখানেই দাঁড়িয়ে ফেসবুকে লগ ইন করি। কিছু সময় খোঁজার পরে পেয়ে যাই। তারপর রিকোয়েস্ট দিয়ে হাঁটতে হাঁটতে বাসায় চলে আসি। সে কখন থেকে রিফাত ভাইয়ের জন্য অপেক্ষা করছি, রাগ করে বাসা থেকে বের হয়ে গেল। হঠাৎ কলিং বেল বেজে ওঠে। দরজা খুলে দেখি রিফাত ভাই এসেছে। কোথায় ছিলে তুমি এত সময়? সে কখন থেকে অপেক্ষা করছি। আমি বলেছি যে তোকে আমার জন্য অপেক্ষা করতে। ন্যাকামি গিয়ে তোর মামা মামির সাথে গিয়ে কর। হ্যাঁ, আমার সাথে ন্যাকামি করতে আসবি না। তুমি আমার সাথে এমন করে কেন কথা বলো? আমি কি করেছি তোমার সাথে? যদি কোনো ভুল করি বলো, আমি সূত্রে নিচ্ছি। তুই কিছু করিসনি। সামনে থেকে শর্ত, রুমে যাব। বলে আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে চলে যায়। আমি রিফাত ভাইয়ের যাওয়ার দিকে তাকিয়ে আছি। মামি এসে আমার কাঁধে হাত রাখে। কতবার বলেছি ওকে বেশি সম্মান দেখাতে যাস না। এখন অপমানিত হয়ে ভালো লাগছে তো? এখানে অপমানের কি হলো মামি? রেগে আছে তাই এমন করেছে। রাগ কমলে দেখবে ঠিক হয়ে যাবে। ছেলেটাকে মানুষ করতে পারলাম না, দিন দিন আরো বেশি নষ্ট হয়ে যাচ্ছে। রিফাত ভাই মোটেও নষ্ট হয়নি, দেখবে তোমাদের সব কথা শুনবে। সে আশাই করে বালি। আচ্ছা, তুই রুমে গিয়ে রেস্ট কর। আমি ঠিক আছে বলে রুমে এসে শুয়ে পড়ি। রুমে বসে বসে ভাবছি অর্পাকে কি করে কষ্ট দেওয়া যায়। আমি ওর জন্য সব হারিয়েছি। আমি যেমন আমার আব্বু আম্মুর ভালোবাসা পাবার জন্য ছটফট করেছি, তাকেও তাই করাবো। তোর সাথে ভালোবাসার অভিনয় করে তোর মন ভাঙার পর বুঝতে পারবি কারো থেকে ভালোবাসা পাওয়ার আশা নষ্ট হলে কেমন লাগে। এখনও কিছুই বলবো না, তাহলে তোর সন্দেহ হবে। ধীরে ধীরে তোর কাছে যাব, আর তারপর তোর কি হাল করে আমি দেখবি। এভাবেই কাটতে থাকে দিন। অর্পার সাথে এখন আর খারাপ ব্যবহার করি না। আশার সাথে খুব ভালো একটা বন্ধুত্ব হয়ে গিয়েছে। আমরা এখন রোজই রাতে মোবাইলে কথা বলি। বিকেলে রুমে এসে বসে আছি, আশার সাথে কথা বলছি। হঠাৎ দরজা খোলার শব্দে কল কেটে দরজার দিকে তাকিয়ে দেখি অর্পা। আরে তুই আয়, বস এখানে। আমি বসতে বসতে বলি, রুমে একা একা কি করছো? চলো না কোথাও থেকে ঘুরে আসি। ঠিক আছে, তাহলে গিয়ে আমার পছন্দের রঙের একটা শাড়ি পরে নে। ঠিক আছে যাচ্ছি, তুমিও পাঞ্জাবি পরো। আমি ঠিক আছে বলতেই অর্পা চলে যায়। এই তো আমার শিকার হবার জন্য রেডি হয়ে গিয়েছিস। আর কিছুদিন পর তোকে প্রপোজ করব, আর যখন বিয়ের কথা হবে তখন দেখবি আমার খেলা। কিছু সময় পর দুজনে রেডি হয়ে বাসা থেকে বের হয়ে চলে আসি ঘুরতে। পার্কে পাশাপাশি হাঁটছি দুজন। তোমাকে আর আমাকে এখন যে কেউ দেখলে কাপল ভাববে, তাই না? দুজনে ম্যাচিং করে ড্রেস পরেছি, ভাবাটা স্বাভাবিক। শুধু কি ঘুরিয়েই বাসায় নিয়ে যাবে? কিছু খাওয়াবে না? কি খাবি বল? আপাতত ফুচকা খাওয়ালেই চলবে। অর্পাকে নিয়ে চলে আসি ফুচকার দোকানে। দুজন 2 প্লেট ফুচকা খেয়ে বিল দিয়ে আরও কিছু সময় ঘোরাঘুরি করে বাসায় চলে আসি। তারপর যে যার রুমে চলে যাই। রুমে এসে চেঞ্জ করে ব্যালকনিতে চলে আসি। তারপর আশাকে কল করি। সেই বিকালে কিছু না বলে কল কাটলে, আর এখন কল করার সময় হলো? আমি রাগ করেছি, কথা বলবো না তোমার সাথে। আম্মুর সাথে একটা কাজে বাইরে গিয়েছিলাম, আর না বলে কল কাটার জন্য সরি। সেটা আমাকে বললে হতো না। আচ্ছা বাদ দাও, কি করছো এখন? এই তো ব্যালকনিতে বসে বসে তোমার সাথে কথা বলছি। তুমি কি করছো? আমিও সেম। আচ্ছা কাল দেখা করবে? কখন কোথায় আসতে হবে বলো? তোমার পছন্দের জায়গায় বিকাল 4টা। আমি ঠিক আছে বলে আরও কিছু সময় কথা বলে কল কেটে রুমে এসে বসে থাকি।
পরের দিন আশার সাথে সন্ধ্যা পর্যন্ত ঘোরাঘুরি করে বাসায় চলে আসি। আমার দিনগুলো খুব হাসি আনন্দে কাটতে থাকে। এখন রিফাত ভাই আমার সাথে খুব ভালোভাবে কথা বলে, আমাকে ভালোবাসে, সেটা আমি ওর ব্যবহারেই বুঝতে পারি। হয়তো বুঝতে চেয়েও পারছে না। আমিও যে তোমাকে ভালোবেসে ফেলেছি রিফাত ভাই, তোমার মুখ থেকে শোনার অপেক্ষায় রইলাম। ইস, কি লজ্জা, নিজের হবু বয়ফ্রেন্ডের থেকে ভালোবাসি শোনার জন্য অপেক্ষা করার কথা বলছি। আজকেই অর্পাকে ভালোবাসি বলবো বলে ঠিক করেছি। যেমন ভাবনা তেমন কাজ। সন্ধ্যায় অর্পাকে ছাদে ডাকি। এই সন্ধ্যায় ছাদে আসতে বললে যে? তোকে কিছু বলার আছে তাই। রুমেই তো বলতে পারতে। আচ্ছা এখন বলো। আমি জানি না তুই আমার কথাটা কিভাবে নিবি, বাট আমি এখন যা বলবো আমার মনের সত্যি কথাগুলোই বলবো। আচ্ছা বলো তুমি। রিফাত ভাই আমার সামনে হাঁটু ভাঁজ করে বসে পড়ে। আমি তো হা করে আছি। রিফাত ভাই বলতে শুরু করে। অর্পা, আমি কোনো কবি নই, তাই কবিতার ভাষায় বলতে পারছি না। আমি কোনো সাহিত্যক নই যে সাহিত্যের ভাষায় আমার মনের কথাগুলো প্রকাশ করব। আমি কোনো সম্রাট শাহজাহান নয় যে তোর জন্য তাজমহল তৈরি করে আমার ভালোবাসার কথা প্রকাশ করব। আমি একজন সাধারণ মানুষ, আর তাই সাধারণভাবেই বলছি আমি তোকে ভালোবাসি। কবে যে তুই আমার মনে বাসা বেঁধে ফেলেছিস আমি বুঝতেই পারলাম না। তুই কি আমাকে সারা জীবন তোর হাতটা ধরার পারমিশন দিবি? আমি রিফাত ভাইয়ের সামনে বসে ওর হাতে হাত রাখি, ওর চোখের দিকে তাকিয়ে বলতে থাকি, ভালোবাসা কি আমি সেটা জানি না, তবে কাউকে সারাক্ষণ দেখতে চাওয়ার নাম যদি হয় ভালোবাসা, আমি তোমাকে ভালোবাসি। যদি কারো কণ্ঠে নিজের নাম শুনতে ইচ্ছা করে বারবার, তাহলে আমি তোমাকে ভালোবাসি। ঘুরে ফিরে বারবার কারো আশেপাশে থাকার নাম যদি হয় ভালোবাসা, তাহলে আমি তোমাকে ভালোবাসি। বলেই অর্পা আমাকে শক্ত করে জড়িয়ে ধরে। আমার কি হয়ে গেল বুঝতে পারলাম না। অর্পার ছোঁয়ায় আরও বেশ কিছু সময় দুজন এভাবে বসে থেকে তারপর নিচে এসে যে যার রুমে চলে আসি। আর এভাবেই খুব আনন্দে কেটে যায় আমাদের দিনগুলো। অর্পা আর আশাকে নিয়ে খুব ভালোই আছি। আশাকে এখনো ভালোবাসি বলেনি, আশাই আমার ভালোবাসা, আর অর্পা আমার প্রতিশোধের অংশ মাত্র। আর কিছু সময় আগে কি কথা হলো তাতে শুনেছেন। আর ব্যালকনিতে বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়ি। একটু আগেই ঘুম ভেঙে যায়। হাঁটুতে থুতনি রেখে দু পা জড়িয়ে ধরে বসে কান্না করছি। আমাকে ভুল বুঝে দিলে তুমি অপবাদ করছো, অবহেলা নিজের ইচ্ছা মতো। আমিও মেনে নিলাম আমার অপরাধ। জীবনের সব চাওয়া পাওয়াগুলো এক পলকে বদলে দিলে। এই বিরহের প্রহর কি কখনো কাটবে আমার? তুমি কি সব ভুলে আমার কাছে এসে আবার ভালোবাসি বলবে, নাকি সারা জীবন এইভাবেই অবহেলা করে যাবে? বেদনা বুকে নিয়ে কতদিন বাঁচবো আমি? তোমাকে আমি নিজের এত কাছে পেয়েও তোমার ভালোবাসা পাবো না। এই কষ্ট আমি কি করে সইব বলতে পারো? আমার মনে যে প্রদীপ জ্বলেছিলাম, সেই আলোতে আমি একা থেকে যাব, এটা কখনো ভাবিনি রিফাত। জানি জোর করে কোনোদিনও ভালোবাসা হয় না, আর যদি হয় সেই ভালোবাসা কারো কপালে সয় না। জোর করে ভালোবাসা হয় না যে কারো রেখে যাওয়া স্মৃতিগুলো কেন মন থেকে মুছে ফেলা যায় না? এত কাছাকাছি থেকেও তোমার ছোঁয়া পাবো না। সারা জীবন তোমার আড়ালে মনে মনে কেঁদে যাব তোমার স্মৃতিগুলো মনে করে। এমন কপাল দিল বিধাতা আমায়। যাকে বেশি ভালোবাসি সেই আমাকে ভুল বোঝে, আমাকে ছেড়ে চলে যায়। অর্পাকে কষ্ট দেওয়ার পর থেকে কেন জানি কিছুতেই নিজেকে শান্ত করতে পারছি না। তবে কি আমি অর্পার সাথে ভালোবাসার অভিনয় করতে করতে ওকে ভালোবেসে ফেলেছি? কিন্তু আমি তো ওকে ঘৃণা করি। তাহলে কেন আমার এমন মনে হচ্ছে? আমার ভাবনায় ছেদ পড়ে। মোবাইলে রিংটনটা বেজে উঠল। মোবাইল হাতে নিয়ে দেখি আশা কল করেছে। কি স্যার, আমার কথা কি মনে নেই নাকি? আজ সারাদিনে একবারও কল করলেন না যে? বাসায় একটু ঝামেলা হয়েছিল, তাই আমি একটু পরে তোমাকে কল করতাম। হয়েছে, আর ঠপ দিতে হবে না। আচ্ছা আসো না, কোথা থেকে ঘুরে আসি। ঠিক আছে, তুমি রেডি হয়ে বাসা থেকে বের হও, আমি আসছি। বলেই কল কেটে একটা টি শার্ট আর প্যান্ট পরে বাসা থেকে বের হতে গেলেই আব্বু পিছন থেকে ডাক দেয়, রিফাত এখানে এসো তো, তোমার সাথে কিছু কথা আছে। এখন শুনতে পারবো না, একটা কাজ আছে, এসে তারপর শুনবো। কি এমন কাজ তোমার যে আমার কথা শোনার সময় নেই? সারাদিন ঘোরাঘুরি ছাড়া আর কি করো তুমি? এই প্রশ্নটা যদি 15 বছর আগে করতেন তাহলে হয়তো আমি এমন হতাম না। তখন যদি আমার গালে একটা থাপ্পড় দিয়ে বলতেন কেন আমি বেয়াদবি করছি, কেন আমি আপনাদের কথা শুনি না, তাহলে হয়তো
আজকে আমি মানুষের মতো মানুষ হতাম। অনেক লেট করে ফেলেছেন। নিচে আসার জন্য সিঁড়ির কাছে আসতেই রিফাত ভাই আর মামার কথা শুনতে পাই। রিফাত ভাই মামার কথা না শুনেই চলে যায়। মামা মাথায় হাত রেখে দীর্ঘ নিঃশ্বাস ফেলে। মামি মামার কাঁধে হাত রেখে বলে, সত্যি কি আমরা ওর সাথে অন্যায় করেছি? আমরা কেউ কি ওর প্রাপ্য ভালোবাসাটুকু দিতে পারিনি? আমাদের ছেলে কি আমরা থেকে অনেক দূরে চলে গেছে? ওর কথায় তো ভুল নেই। ছোট থেকে ওকে শুধু অবহেলা করেছি, কখনো ভালোবেসে কিছু জিজ্ঞেস করিনি। সব ভুল আমার। যদি অর্পার পাশাপাশি ওর আমি ঠিক মতো যত্ন নিতাম, তাহলে হয়তো আজ আমাদের ছেলে এমন হয়ে যেত না। মামি মামাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। ভুল তোমাদের নয় মামি, ভুল আমার। আমি যদি এই বাসায় না আসতাম তাহলে হয়তো এমন কিছুই হতো না। আব্বু আম্মু আমাকে ছেড়ে চলে যাওয়ায় আজ সব কিছু এলোমেলো হয়ে গেছে। চোখের পানি মুছে রুমে চলে আসি। বাসা থেকে বের হয়ে রিক্সা নিয়ে চলে আসি আশার বাসার সামনে। আশা আগে থেকেই দাঁড়িয়ে আছে। তারপর আশা রিক্সায় উঠলে দুজন একটা পার্কে চলে আসি। তারপর চুপচাপ বসে আছি দুজনেই। তোমার কি কিছু হয়েছে রিফাত? এমন মনমরা লাগছে কেন? না, তেমন কিছু না। বাসায় একটু ঝামেলা হয়েছিল তো, তাই একটু মুড অফ। কি নিয়ে ঝামেলা হয়েছে জানতে পারি আমি? তেমন কিছু না, বাদ দাও। তুমি বসো, আমি তোমার জন্য আইসক্রিম নিয়ে আসছি। বলে আমি উঠতে গেলে আশা আমার হাত ধরে ওর কাছে টেনে নিয়ে আমার ঠোঁটের সাথে ওর ঠোঁট ডুবিয়ে দেয়। আমার কেন জানি খুব রাগ হলো। আমি আশাকে ধাক্কা দিয়ে সরিয়ে পার্ক থেকে বের হয়ে রিক্সা নিয়ে বাসায় চলে আসি। আশা পিছন থেকে অনেকবার ডেকেছে, কিন্তু আমি ওর ডাক না শোনার ভান করে চলে আসি। আমি কি ভুল করে ফেললাম? রিফাত মনে হয় রাগ করেছে, কিন্তু ওর রাগ করার কারণ কি? আমি তো ওকে ভালোবাসি। রাগ কমুক আগে, পরে সব বলে ঠিক করে নিব। হল রুমে বসে আছি একাই। কলিং বেলের আওয়াজ শুনে গিয়ে দরজা খুলে দেখি রিফাত ভাই রেগে দাঁড়িয়ে আছে। কিছু জিজ্ঞেস করব তার আগে আমাকে পাশ কাটিয়ে চলে যায়। আমি দরজা বন্ধ করে রিফাত ভাইয়ের রুমে এসে দেখি মুড অফ করে বসে আছে। তোমার কি কিছু হয়েছে? এই, তোকে আমি এত অপমান করলাম, তোর লজ্জা করে না আমার সামনে আসতে? আমার সাথে কথা বলতে তোর রাগ হয় না? লজ্জা আর রাগ তাদের উপর যাদের আমরা সহ্য করতে পারি না, কিন্তু যাকে আমরা ভালোবাসি তার সাথে এসব চলে না। আমার জন্য তুমি সব হারিয়েছো, তাই তুমি যা করেছো ঠিক করেছো। আমি তোমাকে ভালোবাসতাম, বাসি, আর সারা জীবন বেঁচে যাব। আমাকে একটু একা থাকতে দিবি প্লিজ? ঠান্ডা পানি খাবে? নিয়ে আসবো? আমি কিছু না বলে চুপচাপ বসে থাকি। অর্পা চলে যায়। তুই সত্যি খুব ভালো রে অর্পা। আমি তোকে এত অপমান করে কথা বলার পরেও তোর একটুও রাগ নেই আমার উপর? আচ্ছা, আশা আমাকে কিস করায় আমার এত রাগ হলো কেন? আমি তোকে ভালোবাসি, তবে কি আশা আমার ভালোবাসা নয়, কেবল ভালো লাগা? আমি কি শুধু অর্পাকেই ভালোবাসি? আমি পাগল হয়ে যাব, কিছুই যেন ভাবতে পারছি না। একটু পর অর্পা পানি নিয়ে আসলো। আমি ওর হাত থেকে পানির গ্লাসটা নিয়ে পানি খেয়ে ওর হাতে গ্লাস দিতেই ও চলে যায়। আমি শুয়ে পড়ি, মোবাইলটা বেজে ওঠে। তখন দেখলাম আশা কল করেছে, কিন্তু কলটা রিসিভ করতেই ইচ্ছে করছে না। তারপর মোবাইলটা বন্ধ করে রেখে ঘুমিয়ে পড়ি। রাতে সবাই একসাথে খাবার খেয়ে বসে আছি। রিফাত ভাই তার রুমে চলে গেছে। রিফাতের সাথে কথা বলা প্রয়োজন। এভাবে চুপ করে থাকলে দূরত্ব আরো বাড়তে থাকবে। ঠিক আছে, চলো তাহলে। ও তো রুমে চলে গেল, গিয়ে দেখি কথা বলতে চায় কিনা। মামা মামির সাথে চলে আসি রিফাত ভাইয়ের রুমে। রুমে এসে দেখি রিফাত ভাই বসে বসে টিভি দেখছে। আমাদের দেখে টিভি বন্ধ করে অন্যদিকে তাকিয়ে আছে। মামা মামি দুজনই পাশে বসে। কি চাই তোমাদের? কেন এসেছো এখানে? তোর সাথে কথা বলতে এসেছি বাবা। আমরা বুঝতে পেরেছি, আমরা তোর সাথে অনেক অন্যায় করেছি, কিন্তু আমরা তো তোর আব্বু আম্মু। আমাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিবি তাই বলে? আজ তোমরা এই কথা বলছো? আচ্ছা, আমি কি তোমাদের কখনো বলেছি অর্পাকে ভালোবেসো না, ওর যত্ন করো না? আমি তো শুধু তোমাদের থেকে একটু ভালোবাসা চেয়েছিলাম। তোমাদের মেয়ের খুব শখ ছিল, আর তাই তো আমার প্রতি তোমাদের এত অবহেলা। এতই যদি আমাকে অপছন্দ করতে, তাহলে কোনো এতিমখানায় দিয়ে দিতে। অন্তত তোমাদের এতটা অবহেলা পেতে হতো না আমার। নিজেকে এতিম মনে করে জীবন পার করে দিতাম। এমন কথা বলিস না বাবা, আমরা তোকেও খুব ভালোবাসি। আমাদের কত আশার ফল তুই, জানিস না? তুই আমাদের সন্তান। যা হয়েছে সব ভুলে যা, আবার নতুন করে একসাথে বাঁচি।
অনেক লেট হয়ে গেছে, এখন চাইলেও কিছু ঠিক হবার নয়। বলে রিফাত ভাই বেড থেকে নেমে রুম থেকে বেরিয়ে যায়। মামা মামি মন খারাপ করে মাথা নিচু করে রাখে। আমি রুম থেকে বের হয়ে রিফাত ভাইকে খুঁজতে খুঁজতে ছাদে চলে আসি। চাঁদের আলোয় সবকিছু আলোকিত হয়ে আছে। আমি স্পষ্ট দেখছি রিফাত ভাই কান্না করছে, একটু পর পর নিজের চোখের পানি মুছছে। যদি সত্যি আমাদের এত ঘৃণা করো, তাহলে কেন আমাদের জন্য চোখের পানি ফেলছো? অর্পার কণ্ঠ শুনে পিছনে তাকিয়ে দেখি কিছুটা পিছনে অর্পা দাঁড়িয়ে আছে। আমি কিছু না বলে আবার সামনের দিকে তাকিয়ে থাকি। অর্পা আমার কাছে এসে পাশে দাঁড়ায়, আমার হাতে ওর হাত রাখে। আমি হাতের দিকে একবার তাকিয়ে আবার অন্য পাশে তাকাই। আমি তোমার এত কাছে থেকেও তোমায় বুঝতে পারিনি। তোমাকে অকারণে শুধু ব্যথাই দিয়ে গেছি, না বুঝেই তোমাকে ব্যথা দিয়ে গেছি এতদিন। আমার জন্য তুমি যে এত কষ্ট পেয়েছো তা হয়তো আমি কখনো অনুভব করতে পারবো না। তবে আমার অজান্তেই আমি তোমাকে এতটা ব্যথা দিয়েছি। যদি পারো আমাকে ক্ষমা করে দাও। এখনো তুমি আমাকে ভালোবাসো, মুখে যতই বলো ঘৃণা করো, তোমার মন শুধু আমার কথাই বলে। আমি তোকে ভালোবাসি না। তুমি আমাকে ভালোবাসো। না, আমি তোকে ভালোবাসি না, বুঝেছিস? বুঝেছি, তুমি আমাকে ভালোবাসো না। হ্যাঁ, ভালোবাসি তোকে। সত্যিটা স্বীকার করলে তাহলে। আমি জানি তুমি আমাকে ভালোবাসো, কিন্তু তোমার মনে খুব অভিমান জমে আছে। আমি তো তোর সাথে ভালোবাসার অভিনয় করতে চেয়েছি, তাহলে কেন আমি তোকে ভালোবেসে ফেলেছি? অভিনয় পর মানুষের সাথে করা যায়, আপন মানুষের সাথে নয়। আমাকে একবার তোমার বুকে টেনে নেওয়া যায় না? চলো না, সব ভুলে নতুন করে নতুনভাবে সবকিছু শুরু করি। মামা মামি তোমার জন্য কষ্ট পাচ্ছে, তুমিও কষ্ট দিচ্ছ নিজেকে। আমি কিছু না বলে অর্পাকে শক্ত করে জড়িয়ে ধরে শব্দ করে কেঁদে দেই। রিফাত ভাইকে কান্না করতে দেখে আমি ঘাবড়ে যাই। বুক থেকে তুলে দু গালে হাত রেখে চোখের পানি মুছে দিয়ে বলি, এই পাগল, কান্না করছো কেন? আমি কি করেছি জানি না। তোকে খুব ভালোবাসি আমি, খুব। মুখে ঘৃণা করে বললেও মন মানছে না। আমি তো জানি তুমি আমাকে ভালোবাসো। এই কান্না বন্ধ করো এবার, কাঁদলে তোমাকে পেঁচার মতো লাগে। দুজন একসাথেই হেসে দেই। অর্পার হাত ধরে আমার কাছে টেনে নিয়ে আসি। ওর মুখের উপর থেকে আলতো হাতে চুলগুলো সরিয়ে ওর চোখের দিকে তাকিয়ে আছি। অর্পাও তাকিয়ে আছে আমার চোখে। তোমার চোখে দুষ্টুমি দেখা যাচ্ছে কেন? কি করতে চাইছো? তুই যেটা ভাবছিস সেটাই। একদম না, দুষ্টুমি করলে ভালো হবে না কিন্তু। কি হয় সেটাই তো দেখতে চাইছি। বলে রিফাত আমার ঠোঁট নিজের দখলে নিয়ে নেয়। কিছু সময় পর ছেড়ে দিয়ে দুজনে বড় বড় নিঃশ্বাস নিচ্ছে। ওর দিকে তাকাতেই লজ্জা করছে। রিফাত আমার কাছে এসে হাত ধরে হ্যাচকা টানে নিজের বুকে জড়িয়ে নেয়। শক্ত করে জড়িয়ে ধরে আছি দুজনকে। আমি অর্পার কপালে চুমু দিয়ে বুকে জড়িয়ে ধরি। দুজন ছাদের এক পাশে রেলিং ঘেঁষে বসে পড়ি। অর্পা ওর পিঠ আমার বুকে রেখে বসে আছে। আমি পিছন থেকে অর্পাকে জড়িয়ে ধরে বসে আছি। আর কখনো বলবে না তো তুমি আমার ভালোবাসো না? তোকে ছাড়া আমি কি করে থাকবো বল? ভালোবাসি না বললেও তো তোর থেকে আর দূরে থাকতে চাই না। হাজারবার বলবো এখন থেকে তোকে ভালোবাসি, খুব বেশি ভালোবাসি। তোমার জন্য আমি কেঁদেছি। এখন থেকে ভালোবাসা দিয়েই সব পুষিয়ে দেব। আর কখনো তোর চোখ থেকে এক ফোঁটা পানিও ঝরতে দেব না। আমার ভালোবাসা দিয়ে বাকিটা জীবন আগলে রাখবো। তোমার বুকে যতক্ষণ থাকি মনে হয় পৃথিবীর সব সুখ আমার কাছে। তোর সুখের সঙ্গী হয়ে সারাটা জীবন তোর পাশে থাকবো। সেই সন্ধ্যা থেকে রিফাতকে কল করছি, কিন্তু ও মোবাইল বন্ধ করে রেখেছে। ওর বাসায় কি আবার ঝামেলা হয়েছে, নাকি তখনকার ঘটনার জন্য রেগে আছে এখনো? কি করব বুঝতে পারছি না। ছেলেটা বড্ড অভিমান করে আছে, কি যে করব বুঝতেই পারছি না। কথা বলে তো অভিমান ভাঙাতে হবে। অর্পাও খুব কান্নাকাটি করছে। এই ছেলের অভিমান কি করে ভাঙাবো? কথা বলতে গেলাম, দেখলি তো কি করলো। সেটা তো দেখছি, তাই বলে চুপচাপ থাকলে তো হবে না, কথা তো বলতেই হবে। দেখি কাল কথা বলে কি হয়। আজ সারা রাত দুজন এইভাবেই বসে থাকবো, রুমে যাব না কিন্তু। ঠিক আছে, আজকে সারা রাত দুজন এভাবেই জড়িয়ে ধরে থাকবো। তোমার বুকে আমার সুখ, এই বুক থেকে কোথাও যাব না, তুমি বললেও যাব না। আমি আর কখনো বলবো না। তোকে ছাড়া আমিও যে বড্ড একা, তোর মাঝেই যে আমার সকল সুখ।
বলেই আরো শক্ত করে চেপে ধরে রিফাত। আপনারা কিন্তু কোথাও যাবেন না, পরের পর্ব নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। আজকের জন্য টাটা। অর্পাকে বুকে নিয়ে বসে থাকতে থাকতে কখন যে ভোর হয়ে গিয়েছে বুঝতেই পারেনি। আজানের সুরে দুজনার কল্পনার জগৎ থেকে বাস্তবে ফিরি। ভোর হয়ে গেছে, এত তাড়াতাড়ি কেন সময় চলে গেল? সময় তো আর আমাদের জন্য থেমে থাকবে না। আমাদের সম্পর্কটা আগের থেকে কত মধুর হয়ে গিয়েছে। কেউ একজন সত্যি বলেছে, বিরহে প্রেম হয় যে মধুর, কাছে এসে দেখো। কেউ একজন নয়, একটা গানের কলি এটা। কেউ, চলো ঘুমিয়ে পড়ি রুমে গিয়ে। অর্পাকে নিয়ে নিচে এসে যে যার রুমে এসে ঘুমিয়ে পড়ি। ঘুম থেকে উঠতে উঠতে প্রায় দুপুর হয়ে যায়। ফ্রেশ হয়ে রুম থেকে বের হয়ে দেখি অর্পাও মাত্রই উঠেছে। তুমি এখন উঠেছো? সারা রাত জেগেছি, লেট না করে কি উপায় আছে? চলো, ক্ষুধা পেয়েছে, গিয়ে খেয়ে নেই। দুজনের নিচে আসতেই আম্মু আমাদের দিকে তাকিয়ে আছে। এমন করে তাকিয়ে কি দেখছো মামি? না, ভাবছি তোরা দুটোতেই আজ এত লেট করে উঠেছিস। আমাদের মাঝে ভাব হয়ে গেছে, আর সারা রাত দুজনে ইচ্ছা। বাকি কথা বলার আগে মুখ চেপে ধরি। ইস, কি লজ্জা! মামিকে কি বলে ফেলেছি। মামির দিকে তাকিয়ে দেখি মুখ চেপে হাসছে। রিফাত ভাই অন্যদিকে আছে। আচ্ছা বুঝেছি, আয় দুজনে খাবার খেয়ে নে। এটা সত্যিই একটা তারকাটা। আম্মুকে সব বলে দিল। দুজনে টেবিলে বসে পড়ে। আম্মু, তোমার হাতে খাইয়ে দিবে আমাকে? তুই আমার হাতে খাবি বাবা? আম্মু, কতদিন তোমার হাতে খেতে ইচ্ছে করেছে। আমি তোমার দুজনে আজ নিজের হাতে খাইয়ে দিব। বলেই মামি এক প্লেট খাবার নেয়। রিফাতের মুখের সামনে খাবার ধরেই রিফাত মুখে খাবার নিয়ে চোখের পানি ছেড়ে দেয়। এটা কোনো কষ্টের কান্না নয়, একটা ছেলের তার মায়ের ভালোবাসা এতদিন পর পাবার সুখের কান্না। এই পাগল, কান্না করছিস কেন? আজ থেকে আমি আমার ছেলেকে রোজ নিজ হাতে খাইয়ে দিব। আম্মু আমার চোখের পানি মুছিয়ে দিতে দিতে কথা বলে। এরপর দুজনকে আম্মু খাইয়ে দেয়। খাওয়া শেষ করে সোফায় গিয়ে আম্মুর কোলে মাথা রেখে শুয়ে পড়ি। আম্মু আমার চুলে হাত বুলিয়ে দিতে থাকে। আজ নিজের কতটা আনন্দ হচ্ছে বোঝাতে পারবো না। মামি আর রিফাতের মান অভিমান শেষ হয়ে গেছে। তুই দূরে দাঁড়িয়ে আছিস কেন? আয় আমার কাছে আয়। অর্পা আম্মুর পাশে বসে আম্মুকে জড়িয়ে ধরে। অবশেষে আমিও আমার আম্মুর ভালোবাসা পেয়েছি। এই ভালোবাসাটুকু পাবার আশায় কতগুলো বছর অপেক্ষা করেছি। তোর আব্বুকে কল করে বাসায় আসতে বলি, তোদের বিয়েটা এবার দিয়েই দিব। বিয়ের কথা শুনে অর্পা লজ্জা রাঙা চোখে আমার দিকে তাকায়। আম্মু আব্বুকে কল করে বাসায় আসতে বলে। কিছু সময়ের মধ্যে আব্বু বাসায় চলে আসে। আমাকে আম্মুর কোলে শুয়ে থাকতে দেখে বলে, আমি কি ঠিক দেখছি নাকি ভুল কিছু দেখছি? তুমি ঠিকই দেখেছো, আমাদের ছেলে আমাদের আপন করে নিয়েছে। আমি আম্মুর কোল থেকে উঠে আব্বুর সামনে গিয়ে দাঁড়াতেই আব্বু আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, আমার বাবা, তুই আমাকে মাফ কর বাবা, আমি তোর সাথে অনেক অন্যায় করেছি। আমার কাছে মাফ চেয়ে আমাকে অপরাধী করো না আব্বু। তুমি যে আমার মাথার ওপর ছায়া হয়ে আছো। সারা জীবন তোর মাথার উপর ছায়া হয়ে থাকবো বাবা। আচ্ছা, এবার ওকে ছেড়ে এখানে এসে বসো, ছেলে মেয়ের বিয়ে ঠিক করতে হবে তো। তা তো হবেই। খুব ধুমধাম করে আমি আমার ছেলে আর আমার ছেলের বউয়ের বিয়ে দেব। এই যে অর্পা, এখান থেকে কিন্তু আর মামি বলে চলবে না। আর আমাকে আব্বু মনে থাকবে তো? অর্পা মাথা নেড়ে সায় দেয়। এরপর আমাদের বিয়ের দিন ঠিক করে। আর 10 দিন পরেই বিয়ে। অর্পা লজ্জা পেয়ে আম্মুর বুকে মুখ লুকায়। অতপর হ্যাপি এন্ডিং হতেই যাচ্ছে। রুমে এসে দেখি মোবাইল বেজেই চলেছে। মোবাইলটা হাতে নিয়ে দেখি আশা কল করেছে। ইচ্ছে না থাকলেও কলটা রিসিভ করি। কি হয়েছে তোমার? কাল থেকে তোমাকে কল করছি, প্রথম মোবাইল বন্ধ তোমার, আর এখন কল রিসিভ করছো না। তুমি কি পার্কের ওই ঘটনার জন্য এখনো রেগে আছো? আমি তো তোমার মন ভালো করার জন্য অমন করেছি। মোবাইলটা হাত থেকে পড়ে ভেঙে গেছিল। নতুন মোবাইল কিনে এনেছি কিছু সময় আগে। আর নিচে আব্বু আম্মুর সাথে গল্প করছিলাম। মোবাইল রুমে ছিল। মিথ্যা বললাম, আপনারা আবার সত্যিটা বলে দিয়েন না। আমি কত চিন্তা করছিলাম জানো তুমি? আচ্ছা, তুমি আমার উপর রেগে নেই তো? আমি ওইসব কালকেই ভুলে গেছি।
আর তুমি এখনো ওই ঘটনা নিয়ে পড়ে আছো। কি করব বলো, তুমি কাল ওভাবে চলে গেলে, আর তার উপর তোমার মোবাইল বন্ধ, চিন্তা হবে না? আমার জন্য চিন্তা করার জন্য আমার আব্বু আম্মু আছে, তুমি তোমায় নিয়ে চিন্তা করো। তুমি আমার বন্ধু, তোমার জন্য আমি চিন্তা করব না তো কে করবে? তাহলে তুমি চিন্তা করতে থাকো, আমি একটু। আচ্ছা যাও, এসে কিন্তু কল করবে, আমি অপেক্ষায় রইলাম। আর কিছু না বলে কলটা কেটে দেই। থাক তুই চিন্তা নিয়ে, আমার জন্য আমার অর্পা আছে। মোবাইলটা রেখে ব্যালকনিতে চলে আসি। দোলনায় বসে ব্যস্ত শহরের ব্যস্ত মানুষের ছুটে চলা দেখছি। রিফাতের রুমে এসে দেখি রিফাত রুমে নেই। ব্যালকনিতে এসে দেখি রিফাত রাস্তার দিকে তাকিয়ে আছে। আমি পেছন থেকে জড়িয়ে ধরতেই ভয়ে লাফ দিয়ে ওঠে। আমি হাসতে থাকি। এভাবে ভূতের মতো জড়িয়ে ধরলে কেন? আমি কি ঠিক শুনলাম? তুমি আমাকে তুমি করে বললে? আর কিছুদিন পর তুমি আমার বউ হবে, আর বিয়ের পর তুই করে বলাটা কেমন দেখায় না? তাই ঠিক করলাম তোমাকে এখন থেকেই তুমি করে বলবো। কিন্তু আমার যে তোমার মুখ থেকে তুই শুনতেই বেশি ভালো লাগে। ঠিক আছে, দুইটাই বলবো। তা হঠাৎ আমার রুমে? তোমার সাথে বিয়ের আগে ভালো করে প্রেম করব তাই। আমি মুচকি হেসে অর্পার হাত ধরে আমার কাছে এনে ওর নাকে নাক ঘষতে ঘষতে বলি, আমার জানটা এত রোমান্টিক হয়ে গেল কবে? তুমি আমার সামনে থাকলে আমি এমনিই রোমান্টিক হয়ে যাই। তাহলে তো দেখতেই হয় আমার বউটা কতটা রোমান্টিক হয়েছে। কথা শেষ করে আমার ঠোঁট দখলে নিয়ে নেয়। কিছু সময় পর ছেড়ে দিয়ে লুচু একটা লুক দেয় আমার দিকে। আমি লজ্জা পেয়ে নিজের হাত দিয়ে নিজের ঠোঁট ঢেকে নিই। রিফাত আমার হাত সরিয়ে আমার কপালে চুমু দেয়, দিয়ে দোলনায় বসিয়ে দেয়। দুজনেই বসে আছি দোলনায়। হঠাৎ করে একটা গান মনে পড়ে গেল, আর গেয়েও ফেললাম। কি করে বলবো তোমায়, আসলে মন কি যে চায়, কেন সে পালিয়ে বেড়ায় তোমার থেকে। কি করে বলবো তোমায়, আসলে মন কি যে চায়, কেন সে পালিয়ে বেড়ায় তোমার থেকে। তুমি জানতে পারোনি কত গল্প পড়ে যায়, তুমি চিনতে পারোনি আমাকে। এত সুন্দর করে গান গাইতে শিখলে কবে থেকে? শিখিনি তো, শুনে শুনে অভ্যাস হয়ে গেছে। মাঝে মাঝে শুনবো তাহলে। দুজনে আরও বেশ কিছু সময় গল্প করি। তারপর অর্পা ওর রুমে চলে যায়, আমিও রুমে এসে শুয়ে পড়ি। এভাবেই দেখতে দেখতে কেটে যায় 9 দিন। আজ আমার আর অর্পার বিয়ে। বিশাল আয়োজন করা হয়েছে। তারপর বিয়েটাও হয়ে যায়। ধীরে ধীরে গেস্টরাও চলে যেতে থাকে। আম্মু অর্পাকে আমার রুমে নিয়ে যায়। আমি বন্ধুদের সাথে ছাদে বসে কিছু সময় আড্ডা দিয়ে রুমে চলে আসি। এদিকে অর্পা বসা থেকে উঠে আমার পা ছুঁয়ে সালাম করতে গেলে আমি ওকে তুলে বুকে জড়িয়ে নেই। তারপর দুজনে এসে বেডে বসি। অর্পার ঘোমটা তুলে ওর চাঁদ মুখপানে তাকিয়ে আছি। রিফাতকে এভাবে তাকিয়ে থাকতে দেখে লজ্জা করছে। আমি চোখ নামিয়ে নিই। লজ্জা জড়ানো কণ্ঠে বলি, তোমার কাছে আজ কিছু চাইলে দিবে? শুধু বলো কি চাও। আজ থেকে সিগারেট ছেড়ে দিতে পারবে না আমার জন্য? তোমার জন্য তো আমি আমার জীবনও দিয়ে দিতে পারি, আর সিগারেট ছাড়তে পারবো না। আমি রিফাতকে জড়িয়ে ধরি। রিফাত আমার মাথায় ওর ঠোঁট ছোঁয়ায়। আমি জানতাম তোমার মনে আমার নাম লেখা। আমার চোখে তাকিয়ে দেখে তোমার স্বপ্নগুলো লুকিয়ে আছে। আমি তোমাকে বলে বোঝাতে পারবো না আমি তোমাকে কতটা চাই। যদি সম্ভব হতো আমার মনটা বের করে তোমাকে দিয়ে দিতাম, তাহলে তুমি বুঝতে পারতে আমার তোমাকে নিয়ে কত শত আশা, ভালোবাসা। জীবনের এই আলো আঁধারের সফরে আমি তোমার পাশে তোমার ছায়া হয়ে থাকব। তোমার কপালে আমার মিলন লেখা ছিল, তাই কখনো তোমাকে হারানোর ভয় হয়নি।
মরে যাবার আগ মুহূর্ত পর্যন্ত আমি তোমার সাথে সুখে দুঃখে আমার জীবন কাটাবো। আমার জীবন কোন দিকে যাচ্ছিল জানি না, কিন্তু যখন তোমার হাত আমার হাতে রেখেছ, আমার হাতের রেখাগুলোই বদলে গিয়েছে। তোমাকে পেয়ে আমি এই পৃথিবীর সব পেয়ে গিয়েছি। আমার আর তোমার বাকি বয়সগুলো আমি তোমার আর তুমি আমার। আমি যদি মেঘ হয়ে যাই, তুমি বৃষ্টি হয়ে যেও। আমার নিঃশ্বাস নিতে কষ্ট হলে তুমি আমার নিঃশ্বাস হয়ে যেও। আমার মুখে এখন থেকে সবার আগে তোমার কথাই আসবে। এই পৃথিবী কিভাবে তাতে আমার কিছুই যায় আসে না। প্রতিটি সেকেন্ড, প্রতিটি মুহূর্ত তুমি আমার থেকো। ওপরওয়ালার কাছে শুধু এই দোয়াই করব। দুজন দুজনকে জড়িয়ে ধরে শুয়ে পড়ি। এরপর কি হবে শুনলে লজ্জা পাবেন। চোখ বন্ধ করুন। সকালে ঘুম থেকে উঠে দেখি অর্পা বাচ্চাদের মতো গুটিসুটি দিয়ে ঘুমিয়ে আছে। আমি উঠে ফ্রেশ হয়ে নিচে চলে আসি। কি রে, তুই একা কেন? অর্পা কোথায়? এখনো ঘুমাচ্ছে। ও আচ্ছা, কফি খাবি? বানিয়ে দিব? তাহলে তো ভালোই হয়। আম্মু কিচেনে চলে যায়। আমি সোফায় বসে টিভি দেখছি। ঘুম ভাঙতে পাশে তাকিয়ে দেখি রিফাত নেই। উঠে গোসল করে চেঞ্জ করে নিচে এসে দেখি বসে বসে কফি খাচ্ছে। আমি মামির কাছে গিয়ে বলি, আম্মু কোনো হেল্প করতে হবে? তুই এতদিনে এই বাড়ির মেয়ে ছিলি, কিন্তু কাল থেকে এই বাড়ির বউ হয়েছিস। আর নতুন বউ কাজ করে না। রিফাতকে নিয়ে টেবিলে বস, আমি নাস্তা দিচ্ছি। কিছু না বলে রিফাতের পাশে সোফায় এসে বসি। তুমি আমাকে না ডেকে চলে আসলে কেন? তুমি ঘুমিয়েছিলে তাই। তা ঘুম কেমন হলো? তুমি ঘুমাতে দিয়েছিলে? সারা রাত তো দুষ্টুমি করে কাটিয়েছো। আমার বউয়ের সাথেই তো দুষ্টুমি করব। আম্মু চলে এসেছে, নাস্তা করবে, চলো। দুজনে টেবিলে বসে নাস্তা করে নেই। নাস্তা শেষ হলে আম্মু অর্পাকে নিয়ে রুমে চলে আসতে বলে। তারপর আমিও বাধ্য ছেলের মতো চলে আসি। এভাবেই কেটে যায় আরও 1 মাস। একদিন বিকেলে অর্পাকে নিয়ে ঘুরতে এসেছি। হঠাৎ কোথা থেকে আশা এসে সামনে দাঁড়ায়। আচ্ছা, তাহলে এই মেয়ের জন্য আমাকে ইগনোর করছো? কত দিন থেকে চলছে এসব? 1000টা কল করেছি, রিসিভ করোনি। টেক্সট করেছি, তাও কোনো রিপ্লাই দাওনি। কি করেছি আমি তোমার সাথে? এই যে হ্যালো, কে আপনি? সেটা আপনার এই বয়ফ্রেন্ডকেই জিজ্ঞেস করুন। কে হই আমি ওর? ও আমার বয়ফ্রেন্ড নয়, আমার হাজবেন্ড। আর প্রশ্নটা যখন আপনাকে করেছি তাই উত্তরটাও আপনি দিন। আমি ওর গার্লফ্রেন্ড। কয়েক মাস হলো ও আমার সাথে কোনো রকম যোগাযোগ করছে না। হেই, তুমি মিথ্যা কেন বলছো? আর আমি আর তুমি জাস্ট ফ্রেন্ড। না আমি তোমাকে কখনো ভালোবাসি বলেছি, আর না তোমাকে কখনো ভালোবাসি এটা বুঝিয়েছি। আচ্ছা, ভালোবাসোনি আমাকে, তাই না? তাহলে রাত ভোর আমার সাথে কেন কথা বলেছো? আমার কেয়ার কেন করতে? তোমাকে ফ্রেন্ড ভাবতাম তাই, বাট তোমার যে গায়ে পড়ার অভ্যাস আছে সেটা জানতাম না। আচ্ছা, এখন আমি গায়ে পড়া হয়ে গেছি। আমার সাথে আগে কে কথা বলতে চেয়েছে? কে সব সময় আগে আগে কল করতো? এর মানে এই নয় যে আমি তোমাকে ভালোবাসি। রাস্তার কুকুরকেও আমি কেয়ার করি, এটা ওটা খেতে দেই। বিয়ে করেছো বলে বউয়ের সামনে সত্যিটা বলতে ভয় পাচ্ছ। তোমার মতো এত বাজে ছেলে আমি আর একটা দেখিনি। আশার কথা শেষ হবার আগেই ঠাস ঠাস অর্পা আশার গালে থাপ্পড় বসিয়ে দিয়েছে। তোর সাহস তো কম নয়, তুই আমার গায়ে হাত তুলিস? এটা পাবলিক প্লেস না হলে এতক্ষণে আমি তোর কি অবস্থা করতাম তুই ভাবতেও পারছিস না। তোর সাহস হয় কি করে আমার হাজবেন্ডকে এসব বলার? তোকে ফ্রেন্ড কি বলেছে? তুই তো বউ হবার জন্য উঠে পড়ে লেগেছিস। তুই এই ছেলের সম্পর্কে জানিস না তাই বলছিস। ছোট থেকে আমরা একসাথে বড় হয়েছি। আমার থেকে বেশি রিফাতকে কেউ চেনে না। আমি খুব ভালো করেই চিনি আমার হাজবেন্ডকে। মেয়েদের সাথে ও কখনো কথা বলে না। তোর 7 কপালের ভাগ্য তোকেও নিজের ফ্রেন্ড বলেছে। এখন সামনে থেকে যা, নয়তো আরো কয়েকটা তোর গালে পড়বে। আশা আর কিছু না বলে রাগ দেখিয়ে চলে যায়। তারপর আমি অর্পাকে নিয়ে একটা নদীর পাড়ে চলে আসি। অর্পা, তুমি কি ওই মেয়ের কথা বিশ্বাস করেছো? সত্যি বলছি, আমার ওর সাথে কিছুই বলতে হবে না। আমি জানি আমার বরটা কেমন। কোনো মেয়ে এসে আমাকে কিছু বলবে আর আমি তাই শুনে তোমার সাথে ঝগড়া করব, এমনটা কখনো হবে না। আমি নিজের থেকে বেশি তোমাকে বিশ্বাস করি। আমি অর্পার হাতে হাত রেখে ওর চোখের দিকে তাকিয়ে আছি। এই 2 চোখে আমার প্রতি বিশ্বাস আর ভরসা দেখতে পারছি।
আমি কখনো তোমার এই বিশ্বাস ভাঙব না, প্রমিস করছি। দুজন আরও অনেকটা সময় ঘোরাঘুরি করে বাসায় চলে আসি। বাসায় আসতে আসতে সন্ধ্যা হয়ে যায়। দুজনের ঘোরা শেষ হলো? আব্বু, হয়েছে। তুমি কখন এসেছো? আরও অনেক আগে। রুমে গিয়ে ফ্রেশ হয়ে চেঞ্জ করে। দুজন রুমে এসে ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিচে চলে আসি। এইভাবেই কেটে যায় আরো 5 মাস। আমি মা হতে চলেছি 2 মাস আগেই জানতে পারি। রিফাত তো এখন থেকেই আমার কত যত্ন করছে। সময় মতো খাবার খাইয়ে দেওয়া, নিজের হাতে ফল কেটে আমার হাতে তুলে খাইয়ে দেয়া, এসব দেখে মামা মামি দুজনেই ভীষণ খুশি। ছেলেকে দেখে শেখো বউকে কিভাবে খেয়াল রাখতে হয়। এই সময় রিফাত যখন আমার গর্বে ছিল, তুমি আমাকে কখনো খাইয়ে দিয়েছো? তোমার এই বুড়ো বয়সে বরের যত্ন পেতে ইচ্ছে করছে? আমি এখনকার কথা বলিনি, সব বুঝে অভিনয় করছো। আমিও তোমাকে কম ভালোবাসি না। তোমার ছেলে ওর বউকে যতটা ভালোবাসে আমি তার চেয়েও বেশি, বুঝলে? থাক, আর ঠং করতে হবে না। কত ভালোবাসো দেখা হয়ে গেছে আমার। একদিন সকালে ঘুম থেকে উঠে দেখি অর্বা সোজা হয়ে শুয়ে আছে। ডক্টর ওকে এখন এইভাবে শুতে বারণ করেছে। আমি আমার মাথার বালিশটা ওর পাশে রেখে ওকে কিছুটা উঁচু করে নিচে রেখে ঘুরিয়ে দেই। একটা চাদর ওর উপরে দিয়ে জড়িয়ে ধরে শুয়ে পড়ি। আমার প্রতি রিফাতের ভালোই দেখে আমি মাঝে মাঝে ভাবি, আমি কি এতটা ভালোবাসা পাবার যোগ্য? ঘুম থেকে উঠে রিফাত আমাকে ধরে খুব সাবধানে বেড থেকে নামিয়ে কোলে করে ওয়াশরুমে নিয়ে যায়। নিজ হাতে ফ্রেশ করিয়ে দিয়ে রুমে এসে বেডে বসিয়ে নিচে গিয়ে আমার জন্য খাবার নিয়ে আসে। নিজ হাতে খাইয়ে দিয়ে আবার শুইয়ে দেয়। দুপুরে গোসল করে বেডে এসে শুয়ে পড়ি। রিফাত আমাকে ধরে তুলে বসিয়ে দেয়। কি হলো, আমি শুবো? এভাবে ভেজা চুল নিয়ে শুয়ে থাকলে শরীর খারাপ করবে। পরে মুজবো, এখন ভালো লাগছে না। 5 মিনিট বসো, আমি তোমার চুল মুছে। বলেই আমি তোয়ালে নিয়ে অর্পার পিছনে বসে ওর চুলগুলো শুকিয়ে দিতে শুরু করি। তারপর একটা বালিশ নিয়ে অর্পার পায়ের নিচে রেখে দেই। তারপর আমি ওর পাশে শুয়ে ঝরিয়ে ধরি। কিছু সময় পর আম্মু খাবার নিয়ে রুমে চলে আসে। অর্পাকে খাইয়ে দিয়ে নিজেও খেয়ে নেই। এরকম দেখতে দেখতে কেটে যায় আরও 4 মাস। অর্পা এখন একা একা হাঁটা চলা করতেই পারে না। আমি নিজেই সবকিছু করে দেই। রাত 8টা বাজে মনে হয়। হঠাৎ ঘুম ভেঙে যায়। পাশে তাকিয়ে দেখি রিফাত আমাকে জড়িয়ে না ধরে ঘুমিয়ে আছে। আমি ওর থেকে চাদর সরিয়ে ফেলি। রিফাতের ঘুম ভেঙে যায়। আমি চোখ বন্ধ করে আছি। রিফাত আমার উপরে চাদর দিয়ে আবার শুয়ে পড়ে। আমি আবার সরিয়ে দেই। খুব ভালো করেই বুঝতে পারছি জড়িয়ে না ধরা পর্যন্ত এমনই করবে। অর্পার দিকে ঘুরে ওকে জড়িয়ে ধরি। হঠাৎ করে খুব আইসক্রিম খেতে ইচ্ছে করছে। এই শুনছো? ঘুমোতে দাও না, অনেক রাত হয়ে গেছে। তোমার বাবু আইসক্রিম খেতে চায়। রাত 1টারও বেশি বাজে, তোমার এখন আইসক্রিম খেতে হবে? সকালে এনে দেব। না, এখন খাবো, ফ্রিজে আছে, নিয়ে আসো না প্লিজ। রিফাত উঠে চোখ ডলতে ডলতে গিয়ে আইসক্রিম নিয়ে আসে। অল্প খাওয়ার পর সরিয়ে নেয়। কি হলো, আরো খাবো? আইসক্রিম খেতে চেয়েছো, এনে দিয়েছি, কিন্তু হ্যাঁ, বেশি খাওয়া যাবে না। তুমি পচা। দেখেছো আম্মু, তোমার আব্বু আমাদের আইসক্রিম খেতে দিল না। নালিশ করা হয়ে গেলে এবার ঘুমাও। দুজন দুজনকে জড়িয়ে ধরে শুয়ে পড়ি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর হ্যাঁ, সবাইকে সবার ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। ধুলাবালি অফিসিয়ালের সকলের পক্ষ থেকে ভালোবাসা অবিরাম। সবাই ভালো থাকুন, ভালো রাখুন। আল্লাহ হাফেজ।